আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে আমরা তেজস্ক্রিয় ভাঙন ও বিভিন্ন রশ্মি নিয়ে আলোচনা করব। এইটা আমাদের কাছে অনেকের কাছে সহজ মনে হয় যে এটা তো সহজ ইত্যাদি ইত্যাদি, কিন্তু না। এইখান থেকে বিগত বছরগুলোতে ভার্সিটিতে যে সমস্ত ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা একটু জটিল সমস্যার মধ্যে পড়বো, কিছু সমস্যার মধ্যে পড়বো যেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে আমি অ্যান্সার করতে পারবো না। তো আজকে আমি একদম প্রত্যেকটা বিষয় একদম খোলাসা করার চেষ্টা করব যাতে কোনো ধরনের ঝাপসা না থাকে, একদম ক্লিয়ার হয়ে যায় সবগুলো টপিক। তো দেরি না করে চলো শুরু করা যাক। যে এই তেজস্ক্রিয় ভাঙনে বিভিন্ন রশ্মি থেকে যেন প্রশ্ন আসলে একটা প্রশ্ন যেন আনসার করতে মিস না যায়। সো শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হইল কিছু পরমাণু আছে যাদের নিউক্লিয়াস অস্থিতিশীল, অথবা কিছু পরমাণু নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায়। তো যেই ক্ষেত্রে কোনো পরমাণু নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায় তখন সে নিজে থেকেই ভেঙে যায়। যখন একটা পরমাণু নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায় তখন সে কি করে? তখন সে নিজের থেকেই ভেঙে যায়। আর যখন সে নিজের থেকে ভেঙে যায় তখন কিছু রশ্মি নির্গত হয়। এই রশ্মি নির্গত হওয়াটাকে আমরা বলি হচ্ছে কি? তেজস্ক্রিয়তা। শুধু রশ্মি নির্গত হওয়া না, যেই পুরো ঘটনাটা ঘটে এইটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এইখানে যে ঘটনা ঘটে, এই যে নিউক্লিয়াসটা ভাঙে, এই ভেঙে যাওয়ার ফলে নতুন মৌল তৈরি হয় এবং রশ্মি নির্গত হয়। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি হচ্ছে কি? তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তার যে ভাঙন, এই ভাঙনের কিছু প্রকারভেদ আছে। তো ভাঙনের প্রকারভেদ যেমন কি? যেমন হচ্ছে আলফা ক্ষয়, তারপরে বিটা ক্ষয়, আরেকটা কি? গামা ক্ষয়। তো এইগুলো একসাথে ক্ষয় হতে পারে, দেখা যাচ্ছে, অথবা আলফার বিটা ক্ষয় হতে পারে যেখানে গামা ক্ষয় হচ্ছে না, অথবা বিটার গামা ক্ষয় হতে পারে যেখানে আলফা ক্ষয় হচ্ছে না। অর্থাৎ তিনটা একসাথে ক্ষয় হতে পারে, অথবা যে কোনো একটা ক্ষয় হতে পারে, যে কোনো দুইটা ক্ষয় হতে পারে, অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটতে পারে এই তেজস্ক্রিয়তার ফলে। তিনটা একসাথে ক্ষয় হতে পারে, অথবা যে কোনো একটা ক্ষয় হতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তো এই যে তিনটা ঘটনা, আলফা ক্ষয় হলে কি হবে, বিটা ক্ষয় হলে কি হবে, গামা ক্ষয় হলে কি হবে, এই তিনটা ঘটনা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো আলফা ক্ষয় হওয়া মানে কি? আলফা মানে হইল হিলিয়ামের দ্বিধনাত্মক যে চার্জ, অর্থাৎ হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরাই নিলে যেই চার্জটা থাকে এইটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। এটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। অর্থাৎ এইখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই, এখানে কিন্তু নেই, আলফাতে কিন্তু কোনো ইলেকট্রন নাই। দুইটা কি আছে? দুইটা প্রোটন আছে আর চার হচ্ছে তার ভর। ঠিক আছে, আর তার মানে কি? দুইটা হচ্ছে নিউট্রন আছে, দুইটা প্রোটন দুইটা নিউট্রন, আর চার হচ্ছে কি? মোট তার ভর। এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তো এইটা হচ্ছে আলফা। তো কোনো তেজস্ক্রিয়তা থেকে যদি আলফা কণা নিঃসরণ হয় তার মানে সেইখান থেকে তার ভর কত কমে যাবে? ভর 4 কমে যাবে, আর প্রোটন কিন্তু দুইটা কমে যাবে, কারণ আলফা ক্ষয় হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে কোন তেজস্ক্রিয়তায় যদি আলফা ক্ষয় হয় তার মানে এই যে এই একটা আলফার ভর কত? 4, আর এই যে একটা এই আলফার হচ্ছে প্রোটন সংখ্যা কত? 2। এই প্রোটন সংখ্যা 2 কমে যাবে, ভর হচ্ছে কত কমে যাবে? ভর 4 কমে যাবে। এই যে এখানে দেখো লেখা আছে, এই যে ভর সংখ্যা 4 কমবে আর প্রোটন সংখ্যা কত কমবে? 2 কমবে। মানে প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা কথা বলে নি। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, শুধু তেজস্ক্রিয় বিক্রিয়া না, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দুই পাশের ভর সবসময় সমান হয়। একটা বিক্রিয়ার দুই পাশের ভর, ডান পাশ এবং বাম পাশ, দুই পাশের ভর কি হবে? সমান হবে, এবং দুই পাশের প্রোটন সংখ্যা সমান হবে। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দুই পাশের ভর এবং প্রোটন সংখ্যা কি হবে? সমান হবে। যেমন আমার এই পাশে বিক্রিয়ক যদি এক্স আর ওয়াই থাকে, আর ওই পাশে যদি জেড তৈরি হয়, তাহলে এই দুই পাশের ভর যত, এই পাশের ভর কিন্তু তত হবে। আবার এই পাশ থেকে যদি এক্স ভেঙে ওই পাশে যদি ওয়াই আর জেড তৈরি হয়, তাহলে ওয়াই আর জেড মিলে যেই ভর, এক্স এর কিন্তু ভর তত হবে। আবার এই এক্স এর যে প্রোটন সংখ্যা সেটা বা পারমাণবিক সংখ্যা, সেটা এই ওয়াই আর জেড এরটা দুইটা মিলে হচ্ছে গিয়ে এর সমান হবে। অর্থাৎ দুই পাশের প্রোটন সংখ্যা, দুই পাশের ভর সংখ্যা বিক্রিয়ার সবসময় কি হবে? সমান হবে। সেটা তেজস্ক্রিয় বিক্রিয়া হোক আর এমনি বিক্রিয়া হোক। বুঝাইতে পারছি? তার মানে তারপরে এবার আমরা পরেরটাই যাই। আচ্ছা, পরেরটাই যাওয়ার আগে আরেকটা কথা বলবো, সেটা যে এই যে প্রবেশ ক্ষমতা। তারপরে এই প্রবেশ ক্ষমতা সম্পর্কে আমি একটু পরে বলতেছি, আগে হচ্ছে গিয়ে এইটার পরিচয় দিয়ে নি। আচ্ছা, এবার বিটা ক্ষয় হলে কি হয় একটু বলবো, তারপরে আমরা হচ্ছে একটু ওইদিকে যাচ্ছি। বিটা ক্ষয় হলে কি হয় একটু দেখাই। দেখো, বিটার ক্ষয়টা হয় দুই ধরনের।
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু ছেলেপেলেরা অনেকের ধারণা কিন্তু স্বচ্ছ না। বিটা ক্ষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা কিন্তু অনেক কিছুর উত্তর দিতে পারবো না, বা এমসিকিউ এর উত্তর কিন্তু দিতে পারবো না। সেজন্য বিটা ক্ষয়ের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে। বিটা ক্ষয়ের কি, বিটা ক্ষয়টা হয় দুই ধরনের। বিটা ক্ষয় হয় কয় ধরনের? বিটা ক্ষয় হয় দুই ধরনের। অর্থাৎ যখন কোনো সময় বিটা ক্ষয় হয় তখন নিউক্লিয়াসে দুই ধরনের পরিবর্তন হইতে পারে। নিউক্লিয়াসের পরিবর্তন কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। এবং বিটার ক্ষয় দুই ধরনের হতে পারে। একটা কি, কখনো নিউক্লিয়াস থেকে যখন বিটা ক্ষয় হয়, বিটা ক্ষয়টা দুই ধরনের। একটা হচ্ছে বিটা পজিটিভ আর একটা হচ্ছে বিটা নেগেটিভ। এই দুই ধরনের বিটার ক্ষয় হয়। তাহলে বিটার ক্ষয়টা কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হচ্ছে বিটা পজিটিভ আর একটা হচ্ছে বিটা নেগেটিভ। তো কখন বিটা পজিটিভ আর কখন বিটা নেগেটিভ, এইটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। তো এখন একটা কথা বলি যে বিটা যখন ক্ষয় হয় তখন একটা প্রোটন সংখ্যা বেড়ে যায় বা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে বিটা ক্ষয় হলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। কিন্তু কোন ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়? বিটা পজিটিভের ক্ষেত্রে নাকি বিটা নেগেটিভের ক্ষেত্রে? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা আমি আজকে একদম ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। এইটা নিয়ে আর কিন্তু সমস্যা হবে না। তারপরে কখন বিটা ক্ষয় হলে নিউট্রন তৈরি হয়, কখন অ্যান্টি নিউট্রন তৈরি হয়, এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, যখন বিটা নেগেটিভ ক্ষয় হয় তখন নিউক্লিয়াসে কি ঘটে এইটা একটু দেখা যাক। যখন বিটা নেগেটিভ ক্ষয় হয়, বিটা নেগেটিভের ক্ষেত্রে, বিটা নেগেটিভ যখন ক্ষয় হয় তখন এই যে নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরে একটা নিউট্রন প্রোটন তৈরি করে। মানে একটা নিউট্রন কিসে পরিণত হয়? প্রোটনে তৈরি হয়। এবং তার সাথে সাথে তাহলে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করে, তার সাথে একটা ইলেকট্রন তৈরি করে, এবং তার সাথে কি তৈরি করে? একটা অ্যান্টি নিউট্রন তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টি নিউট্রন। তাহলে যখন বিটা নেগেটিভ ক্ষয় হয় তখন যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নিউট্রন প্রোটনে পরিণত হয়, একটা ইলেকট্রন মুক্ত করে এবং একটা অ্যান্টি নিউট্রন উৎপন্ন করে। ঠিক আছে? তার মানে যখন বিটা নেগেটিভ ক্ষয় হয় তখন কিন্তু এই যে ইলেকট্রন কিন্তু কি হয়? ইলেকট্রন নির্গত হয়। আর ইলেকট্রন নির্গত হয় এবং একটা অ্যান্টি নিউট্রন নির্গত হয়। ঠিক আছে? এবং নিউট্রনটা কিসে উৎপন্ন হয়? নিউট্রনটা হচ্ছে প্রোটনে পরিণত হয়। আর প্রোটন, এই যে প্রোটনে পরিণত হয় দেখাই কিন্তু প্রোটন সংখ্যা বেড়ে যায় বা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে বিটা নেগেটিভ ক্ষয় হলে প্রোটন সংখ্যা বেড়ে যায় বা পারমাণবিক সংখ্যা কিন্তু বেড়ে যায়। এখন নিউট্রন কিভাবে প্রোটনে পরিণত হয় সেটা কিন্তু আমি দেখাবো। আরেকটা কথা, এই যে ইলেকট্রন না, এই ইলেকট্রনকেই হচ্ছে বিটা নেগেটিভ। এই বিটা নেগেটিভ আর ইলেকট্রন দুইটা একই জিনিস। ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনের পরিবর্তে এইখানে বিটা নেগেটিভও থাকতে পারতো। দুইটার সংকেত একই। বুঝাইতে পারছি? আর এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। বুঝতে পারছি? তাহলে বিটা নেগেটিভ ক্ষয় হলে একটা অ্যান্টি নিউট্রিনো, একটা ইলেকট্রন এবং একটা প্রোটন উৎপন্ন হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার বিটা পজিটিভ ক্ষয় হলে কি হয়? বিটা যখন পজিটিভ ক্ষয় হয় তখন কি ঘটনা ঘটে একটু দেখি। তখন একটা নিউক্লিয়াসের যে ভিতরে যে প্রোটন থাকে, ওই একটা প্রোটন একটা নিউট্রন তৈরি করে এবং একটা পজিট্রন তৈরি করে এবং একটা নিউট্রন তৈরি করে। একটা কি তৈরি করে? একটা নিউট্রন তৈরি করে। এই যে ইলেকট্রন প্লাস, এইটাকে পজিট্রন বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে পজিট্রন বলা হয়। পজিট্রন। তাহলে পজিট্রনের সাইন হচ্ছে কি? ই প্লাস। আর এইটা হচ্ছে কি? একটা নিউট্রনও। তাহলে বিটা ক্ষয় হয়ে কি হচ্ছে? বিটা ক্ষয় হওয়ার ফলে নিউট্রনও তৈরি হচ্ছে, আবার অ্যান্টি নিউট্রনও তৈরি হচ্ছে। অ্যান্টি নিউট্রনও কখন হচ্ছে? যখন বিটা নেগেটিভ। আর নিউট্রন তৈরি হচ্ছে কখন? যখন বিটা পজিটিভ ক্ষয় হচ্ছে। তাহলে সব সময় কি বিটা ক্ষয় হইলেই যে প্রোটন সংখ্যা বেড়ে যাবে তা না। বিটা ক্ষয় হলে প্রোটন সংখ্যা বাড়বে কখন? যখন বিটা নেগেটিভ ক্ষয় হবে। আর যখন বিটার পজিটিভ ক্ষয় হবে তখন কিন্তু কি হবে? তখন কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু বাড়বে না। তখন ওই একটা প্রোটন একটা নিউট্রন তৈরি করবে এবং একটা পজিট্রন তৈরি করবে, একটা নিউট্রন তৈরি করবে। বুঝাইতে পারছি? প্রোটন বাড়বে কখন? যখন বিটার নেগেটিভ ক্ষয় হবে। ক্লিয়ার? এখন আমি দেখাবো যে এই নিউট্রন কিভাবে প্রোটন তৈরি করতেছে, সেইটা নিউট্রন থেকে কিভাবে প্রোটন হয় আর প্রোটন থেকে কিভাবে নিউট্রন হয়। এইটা বোঝার জন্য আমাদেরকে প্রোটন এবং নিউট্রনের গঠন সম্পর্কে জানা লাগবে। তো আমি এখন প্রোটন এবং নিউট্রনের একটা গঠন দেখাচ্ছি, একটু দেখো। হ্যাঁ, এই চিত্রটা একটু খেয়াল করো। এই চিত্রে একটা নিউট্রন আছে আর একটা প্রোটন আছে, দুই পাশে দুইটা, একটা নিউট্রন একটা প্রোটন। ঠিক আছে?
তো এই নিউট্রন আর প্রোটনের হচ্ছে গিয়ে একটু গঠনটা খেয়াল করো। সেটা হচ্ছে দেখো নিউট্রনের মধ্যে ডাউন কোয়ার্ক, এই ডাউন কোয়ার্ক কয়টা আছে? দুইটা আছে। আর আপ কোয়ার্ক আছে কয়টা? আপ কোয়ার্ক আছে একটা। আর প্রোটনের মধ্যে আপ কোয়ার্ক কয়টা? আপ কোয়ার্ক আছে দেখো একটা, আর আপ কোয়ার্ক আছে দুইটা, আর ডাউন কোয়ার্ক আছে দেখো একটা। তাহলে প্রোটনের মধ্যে আপ কোয়ার্ক দুইটা আর নিউট্রনের মধ্যে ডাউন কোয়ার্ক দুইটা। তো যখন একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়, তখন এই নিউট্রনের মধ্যে যে ডাউন কোয়ার্ক দুইটা, এর মধ্যে একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই যে নিউটনের মধ্যে যে একটা দুইটা ডাউন কোয়ার্ক আছে, এই ডাউন কোয়ার্ক দুইটার মধ্যে একটা হচ্ছে কি তৈরি হয়? একটা আপ কোয়ার্কে পরিণত হয়ে যায়। তাহলে দুইটা ডাউন কোয়ার্কের মধ্যে একটা আপ কোয়ার্কে পরিণত হয়। আর যখনই নিউট্রনের এই যে এই ডাউন কোয়ার্কটা, একটা ডাউন কোয়ার্ক, নিউট্রনের একটা ডাউন কোয়ার্ক যখনই একটা আপ কোয়ার্কে পরিণত হয়ে যায়, তখনই কি উৎপন্ন হয়? তখনই প্রোটন উৎপন্ন হয়। কারণ দুইটা আপ কোয়ার্ক থাকে কার? দুইটা আপ কোয়ার্ক থাকে হচ্ছে প্রোটনের। আর একটা ডাউন কোয়ার্ক থাকে কার? একটা ডাউন কোয়ার্ক থাকে প্রোটনের। কারণ একটা ডাউন কোয়ার্ক যখনই একটা আপ কোয়ার্কে পরিণত হচ্ছে, তখন কিন্তু তার একটা মাত্র ডাউন কোয়ার্ক থাকতেছে, আর দুইটা হয়ে যাচ্ছে কি? দুইটা আপ কোয়ার্ক হয়ে যাচ্ছে। আর আপ কোয়ার্ক দুইটা হওয়া মানেই সে কিন্তু প্রোটন। এইভাবে একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়। আর এই ঘটনা যখন ঘটে, তখন এই যে একটা ইলেকট্রন মানে বিটা মাইনাস, একটা ইলেকট্রন বা একটা ওই যে বিটা মাইনাস, এইটা কি হয়? এটা হচ্ছে খরিত হয়। বুঝতে পারছি? এবং এই যে একটা অ্যান্টি নিউট্রিনো হচ্ছে কিন্তু খরিত হয়। অর্থাৎ একটা অ্যান্টি নিউট্রিনো এবং একটি ইলেকট্রন হচ্ছে কি হয়? নিঃসরণ হয় যখন এই ঘটনাটা ঘটে। একইভাবে যখন উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ এরো চিহ্ন, দেখো এরো চিহ্ন এই দিক রয়েছে, এখন এরো চিহ্ন যদি এই দিক যায়, মানে প্রোটন যদি নিউট্রনে পরিণত হয়, তখন এই একটা আপ কোয়ার্ক, এখানে কিন্তু আপ কোয়ার্ক দুইটা আছে, তো একটা আপ কোয়ার্ক কি হয়? একটা ডাউন কোয়ার্কে পরিণত হয়ে যায়। আর যখন একটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্কে পরিণত হয়ে যায়, তখন কিন্তু ডাউন কোয়ার্ক কয়টা হয়ে যাবে? প্রোটনের মধ্যে দুইটা। আর দুইটা ডাউন কোয়ার্ক হওয়া মানেই সে কিন্তু নিউট্রন। আর যখন এই প্রোটন থেকে নিউট্রন তৈরি হয়, তখন কিন্তু কি তৈরি হয়? এই যে এখানে আমরা দেখাইছি, এই যে এখানে প্রোটন থেকে যখন নিউট্রন তৈরি হয়, তখন একটা নিউট্রন তৈরি হয়, একটা ইলেকট্রন ওই যে পজিট্রন নিঃসরণ হয়, এই যে এখান থেকে একটা পজিট্রন নিঃসরণ হয়, এবং একটি নিউট্রনও হচ্ছে গিয়ে নিঃসরণ হয়। তাহলে একটা পজিট্রন আরেকটা কি? আরেকটা হচ্ছে নিউট্রনও হচ্ছে কি হয়? নিউট্রনও নিঃসরণ হয়। নিউট্রনের সংকেত হচ্ছে যে এটা নিউট্রন। আর অ্যান্টি নিউট্রন হলে উপরে একটা বার হবে, তাহলে এইভাবে বিটা ক্ষয় হয়, এবং বিটার দুই ধরনের ক্ষয় হয়। যখন নিউট্রন প্রোটনে পরিণত হয়, তখন এই যে একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কে পরিণত হয়, এবং এই সময় একটা ইলেকট্রন এবং একটা অ্যান্টি নিউট্রন হচ্ছে খরিত হয় বা নিঃসরণ হয় বা নির্গত হয়। আর এইটাকে বলা হয় বিটা নেগেটিভ ক্ষয়। আর বিটা পজিটিভ ক্ষয় কখন? যখন প্রোটনটা নিউট্রনে পরিণত হয়, তখন এই যে একটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্কে পরিণত হয়ে যায়, আর এর ফলে প্রোটনটা নিউট্রনে পরিণত হয় এবং একটি পজিট্রন এবং একটি নিউট্রনও নির্গত করে। তো এই হচ্ছে বিটা ক্ষয়। এইবার আমরা দেখবো গামা ক্ষয়। গামা ক্ষয় বলতে কি? গামার কিন্তু কোনো চার্জ নাই। গামা হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। আমরা যখন আলোর অধ্যায় পড়ি, আলোর অধ্যায় কিন্তু আমরা দেখি যে তাড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে যেগুলো ভাগ আছে, এই যে এক্স রে রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে কি অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, এরা সবাই হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। তো এরা সবাই হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। তার মানে গামা হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে গামা নিজেই একটা কি? তাড়িৎচুম্বক তরঙ্গ। গামার কোনো চার্জ নাই, পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নাই। তাহলে আমরা দেখলাম আলফার চার্জ আছে, সেটা কি? পজিটিভ চার্জ। কারণ আলফা হচ্ছে ওই যে হিলিয়ামের দ্বি ধনাত্মক চার্জ, যেটা ওইটা মানে হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরাই নিলে যা থাকে সেটাই হচ্ছে কি? আলফা। আর বিটা ক্ষয় হওয়া মানে কি? বিটার চার্জ কিন্তু নেগেটিভ। তো বিটার হচ্ছে কি? যখন ওই যে প্রোটন উৎপন্ন করে, তখন কিন্তু বিটা হচ্ছে নেগেটিভ। আর যখন হচ্ছে প্রোটন নিউট্রনে পরিণত হয়, তখন কিন্তু এই যে পজিট্রন তৈরি করে, মানে ইলেকট্রন প্লাস। ক্লিয়ার? আর গামা হচ্ছে কি? গামা হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, মানে একটা রশ্মি, এর কোনো হচ্ছে ভর নেই বললেই চলে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখবো যে এদের তিনজনের মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি, মানে আলফা, বেটা এবং গামার ভেদন ক্ষমতার মধ্যে কার বেশি, এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এখন আমরা বিটা ক্ষয়, এই যে আলফা, বেটা এবং গামা, এদের কি দেখবো? এদের ভেদন ক্ষমতা দেখবো। আচ্ছা, আমি একটা গ্রাফ হচ্ছে অ্যাড করি। আচ্ছা, এই চিত্রটা খেয়াল করো। আলফার কিন্তু ভর সবচেয়ে বেশি এবং আলফার কিন্তু ভারী। আলফাটাকে সহজেই ঠেকিয়ে দেওয়া যায়।
এই যে একটা পেপার টেপার দিয়েই কিন্তু আলফাটাকে ঠেকিয়ে দেওয়া যায়, ঠিক আছে, একটা পেপার দিয়েই আলফাকে ঠেকিয়ে দেওয়া যায়। আর বেটাকে হচ্ছে গিয়ে একটা পেপার ঠেকাইতে পারে না, বেটাকে ঠেকানোর জন্য, আর বেটাকে ঠেকাইতে কিন্তু হচ্ছে শুধু পেপার দিয়ে সম্ভব না, আর একটু ভারী ধাতু লাগে, যেমন যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম একটু ভারী ধাতু লাগে। আর গামা রশ্মিটা পেপার বা অ্যালুমিনিয়ামের থেকেও ভারী ধাতু লাগে ঠেকাইতে, সেটা কি, যেমন হচ্ছে কি সীসা, এই যে লেড বা সীসা লাগে, ঠিক আছে, তো বা আরো ভারী ধাতু লাগে, বা এটাকেও হচ্ছে কোনো সময় ভেদ করে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে তাহলে সব থেকে ভেদন ক্ষমতা বেশি কার, সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা রশ্মির, এ হচ্ছে সেই যে এতগুলো স্তর ভেদ করে চলে যায়। আর তারপরে ভেদন ক্ষমতা একটু কম কার, এই বেটা রশ্মির। তারপরে সব থেকে ভেদন ক্ষমতা কম কার, আলফা। এটা শুধু একটা পেপার দিয়ে ঠেকিয়ে দেওয়া যায়। তাহলে ভেদন ক্ষমতার যদি ক্রম আমরা এখান থেকে যদি দেখি, তাহলে ভেদন ক্ষমতার ক্রম দেখবো হচ্ছে গামার হচ্ছে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বেটা রশ্মি, তারপরে কার, আর সব শেষে হচ্ছে আলফা। এই হচ্ছে ভেদন ক্ষমতার ক্রম। ক্লিয়ার? ওকে, এই ভেদন ক্ষমতাকে প্রবেশ ক্ষমতা বলা হয়, ঠিক আছে, প্রবেশ ক্ষমতা বা প্রবেশ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটা সামারি দেখি যে আলফা কয় হইলে তার ভর কত কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে, আর পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, কারণ আলফার ভর হচ্ছে 4 আর পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে 2। আর বিটা ক্ষয় হইলে কি উৎপন্ন হয়, বিটা 2 ধরনের ক্ষয় হয়। বিটা যদি নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তখন বিটার নেগেটিভ ক্ষয় হয়। নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তাহলে নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তাহলে বিটার নেগেটিভ ক্ষয় হয়। নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তাহলে হচ্ছে এই ক্ষেত্রে কি হবে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। আর যদি প্রোটন যদি নিউট্রনে পরিণত হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে কি, গামা রশ্মি যদি হচ্ছে নিঃসরণ হয় তাহলে তার ভর সংখ্যাও বাড়ে না, পারমাণবিক সংখ্যাও বাড়ে না, সবকিছু স্থির থাকে। সবকিছু কি থাকে, সবকিছু হচ্ছে স্থির থাকে। আচ্ছা, সবকিছু হচ্ছে স্থির থাকে। এখন আমরা হচ্ছে কিছু হচ্ছে বিগত সালের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নে হচ্ছে চলে যাব। তো আমরা কিছু প্রশ্ন দেখি, কিছু প্রশ্ন দেখা যাক। 1 নম্বর প্রশ্ন বলছে, যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন কি হয়, এই যে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। সাধারণত কি, আচ্ছা, সাধারণত বিটার ক্ষয় বলতে সাধারণত বিটার ক্ষয় বলতে হচ্ছে বিটার নেগেটিভ ক্ষয়কে বোঝাবে, ঠিক আছে। যেমন এই প্রশ্নে বিটার নেগেটিভ ক্ষয় হয় নাকি বিটার পজিটিভ ক্ষয় হয় সেটা কিন্তু বলে দেয়নি। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে ধরে নিতে হবে বিটার নেগেটিভ ক্ষয়, ঠিক আছে। তো বিটার নেগেটিভ ক্ষয়ের ক্ষেত্রে কি উৎপন্ন হয়, নিউট্রন সংখ্যা প্রোটনে পরিণত হয়। একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়, অর্থাৎ ভর সংখ্যা কি যাবে, ভর সংখ্যা 1 বেড়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে ভর হচ্ছে 1 বেড়ে যাবে। ওকে, আচ্ছা, ভর হচ্ছে 1 বেড়ে যাবে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, কোন ধরনের তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, যার ভেদন ক্ষমতা বেশি। ভেদন ক্ষমতা কার বেশি, গামা। তাহলে সব থেকে বিপজ্জনক হচ্ছে কে, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গামা, আচ্ছা, তাহলে এখানে 1 নম্বরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, 2 নম্বরটা হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে গামা। আচ্ছা, তারপরে বলছে যে অ্যালুমিনিয়াম 27, অ্যালুমিনিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, 13। হিলিয়াম 4, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2। আর সিলিকন হচ্ছে কত, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এখানে দেওয়া নেই, দিয়ে নি আমরা। আর ভর সংখ্যা কত, 30। এখন বলছে এই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন একটা আছে, নিউক্লিয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি কি, মানে অনুপস্থিত বলতে এই প্রশ্ন চিহ্নিত স্থানে বা এই যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে। আমরা কিন্তু বলেছি যে কোনো বিক্রিয়ার দুই পাশের ভর সংখ্যা কি হবে, দুই পাশের ভর সংখ্যার প্রোটন সংখ্যা কিন্তু সমান হবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাহলে এই পাশের মোট ভর কত, অ্যালুমিনিয়ামের 27, হিলিয়ামের 4, তাহলে কত, 31। এই পাশে সিলিকনের ভর কত দেওয়া আছে, 30 দেওয়া আছে। তাহলে ভর নেই কত, ভর কিন্তু 1 নেই, ভর কিন্তু কি নেই, ভর কিন্তু 1 নেই। তাহলে ওই পাশের মোট ভর হচ্ছে কত, 31, আর এই পাশের মোট ভর কত, 30। ভর কিন্তু 1 হচ্ছে অনুপস্থিত। আর ওই পাশের প্রোটন সংখ্যা কত, অ্যালুমিনিয়ামের 13, হিলিয়ামের 2, 13 আর 2 কত, 13 আর 2 কিন্তু 13 আর 2 15। কিন্তু এই পাশে সিলিকনের ভর কত, সিলিকনের ভর কিন্তু, সিলিকনের পারমাণবিক সংখ্যা কিন্তু 14। সিলিকনের পারমাণবিক সংখ্যা কি, সিলিকনের পারমাণবিক সংখ্যা কিন্তু 14, কিন্তু ওই পাশে মোট যোগফল পারমাণবিক সংখ্যার যোগফল কত, 15।
তাহলে প্রোটন সংখ্যাও কিন্তু একটা কম আছে, তাহলে একটা প্রোটন কম আছে আর একটা ভর কম আছে, একটা প্রোটন সংখ্যার একটা ভর কম আছে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানি, প্রোটন একটা থাকা মানে প্রোটনের ভরই কিন্তু 1, তাহলে একটা প্রোটন যোগ করা আর তারপরে একটা ভর কিন্তু অটোমেটিক যোগ হয়ে যায়। তাহলে এখানে অনুপস্থিত কণিকা কোনটি? প্রোটন, কারণ প্রোটনের নিজের ভর কিন্তু এক, এখানে কিন্তু নিউট্রন হবে না। আমি যদি অনুপস্থিত কণিকা নিউট্রন দিই তাহলে কিন্তু আর প্রোটন সংখ্যা কিন্তু বাড়বে না, তাই না? কিন্তু আমার প্রোটন সংখ্যা কিন্তু এই পাশে একটা লাগবে, তাহলে আমার এখানে অনুপস্থিত কে? অনুপস্থিত হচ্ছে প্রোটন। আচ্ছা, তারপরে বলছে কোন রশ্মিকণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভেদন ক্ষমতা বেশি কার? গামার। তারপরে কার? তারপরে হচ্ছে বেটা। তারপরে কার? তারপরে হচ্ছে আলফার। এইটা হচ্ছে ভেদন ক্ষমতার হচ্ছে এটা তো আমরা জানি, এটা যে অপশনে যে থাকবে সে হবে। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি? ভেদন ক্ষমতা হচ্ছে গামার বেশি, গামার, এই যে গামা। ওকে, আচ্ছা, তারপরে আমরা পরেরটা, তারপরে এটা হচ্ছে কি? গামা। তারপরে কি 5 নম্বর কি আছে? যে আইসোটোপ জিঙ্ক। আইসোটোপ জিঙ্ক তেজস্ক্রিয়তার সক্রিয়তার কোন ধরনের ক্ষয়ের ভিতর দিয়ে যায়? তার মানে জিঙ্কের আইসোটোপ কোন ধরনের ক্ষয়ের ভিতর দিয়ে যায় সেটা আমাদের বের করতে হবে। একটা কথা, জিঙ্কের কিন্তু অনেকগুলো আইসোটোপ আছে, সবগুলো কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় না, কিছু কিছু হচ্ছে স্থিতিশীল আর কিছু হচ্ছে তেজস্ক্রিয়। মোট হচ্ছে 3টা হচ্ছে তেজস্ক্রিয়। সেটা কত কত? সেটা হচ্ছে জিঙ্ক 65, জিঙ্ক 69 এবং জিঙ্ক 71। জিঙ্ক 65, জিঙ্ক 69 এবং জিঙ্ক 71, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে এখন এই জিঙ্কের ক্ষেত্রে যেটা হয়, এটা একটু একটু মুখস্থ টাইপের প্রশ্ন। জিঙ্কের ক্ষেত্রে যেটা হয়, বিটা রশ্মি নির্গমন হয়, ঠিক আছে? বিটা রশ্মি বা বিটার ক্ষয় হয়, বিটা ক্ষয় হওয়ার ফলে জিঙ্কের তেজস্ক্রিয়তা হচ্ছে ঘটে, ঠিক আছে? এটা একটু মুখস্থ মতো প্রশ্ন, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে রাবির হচ্ছে 20-21। 6 নম্বর পরেরটা বলছে যে অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সিলিকন পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 2 আর 14। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার বিক্রিয়ায় অনুপস্থিত কণা কোনটি? এই যে মানে জিজ্ঞাসা চিহ্ন কোনটা বসবে? আচ্ছা, এইখানে অ্যালুমিনিয়ামের ভর কত দেওয়া আছে? অ্যালুমিনিয়ামের ভর দেওয়া হচ্ছে 27, আর হিলিয়ামের ভর কত দেওয়া আছে? হিলিয়ামের ভর 27 দেওয়া আছে, সিলিকনের ভর 27 দেওয়া আছে। এখন বলতেছে যে ওই প্রশ্ন জিজ্ঞাসিত স্থানে কি বসবে? এদের পারমাণবিক সংখ্যা 13, 2 আর 14 দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই পাশে টোটাল ভর কত? এই পাশে টোটাল ভর কত একটু দেখি। আচ্ছা, ভর সংখ্যা কিন্তু ভর সংখ্যা নিউটন প্রোটন সংখ্যা দেওয়া আছে, এখান থেকে কিন্তু সহজেই কিন্তু আমরা নিউট্রন সংখ্যা কিন্তু বের করতে পারি। যেমন এই পাশে টোটাল ভর কত? 54, আর টোটাল পারমাণবিক সংখ্যা কত? 13 আর 2 15। তাহলে 54 থেকে 15 বাদ দিলে কত হয়? 39। তার মানে এই যে বা পাশে টোটাল নিউটন সংখ্যা কত? টোটাল নিউটন সংখ্যা হচ্ছে 39, আর ওই পাশে টোটাল হচ্ছে নিউটন সংখ্যা কত? ভর সিলিকনের ভর দেওয়া আছে 27, আর সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। তার মানে ওই পাশে কত? ওই পাশে নিউটন সংখ্যা হচ্ছে 13। তাহলে দুইটা যদি বিয়োগ করি, নিউটন অনুপস্থিত আছে কয়টা? 26টা। নিউট্রন অনুপস্থিত আছে 26টা। এখন একটা জিনিস খেয়াল করো, নিউট্রন অনুপস্থিত আছে 26টা, কিন্তু অপশনে কিন্তু একটাও নিউট্রন নাই। তার মানে আরো একটা, যদি নিউট্রন অপশনে থাকতো তাহলে আমি সরাসরি নিউট্রন দেখাই দিতাম যে নিউট্রন অনুপস্থিত আছে। তাহলে আমাকে আরো একটা কিছু দেখতে হবে। এই পাশে মোট পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের 13 আর হিলিয়ামের 2, মোট 15, আর ওই পাশে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তাহলে প্রোটন সংখ্যা কয়টা মিস আছে? প্রোটন সংখ্যা কিন্তু একটা মিস আছে। তাহলে প্রোটন মিস আছে কয়টা? একটা। এখন এই যে অপশনে কিন্তু একটা প্রোটন আছে, এই যে এ প্রোটন, তাহলে কিন্তু এইটা হচ্ছে অ্যান্সার হবে যে একটা প্রোটন অনুপস্থিত। আর 26টা নিউট্রন যে অনুপস্থিত সেটা অপশনেই নাই, নিউট্রন অপশনেই নাই। আরেকটা কথা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে হিলিয়াম 27 হয় কি করে? একটা কথা মাথায়, এখানে হিলিয়াম 27 হোক বা না হোক, এখানে জোর করে মনে করে দিয়ে দিয়েছে, মানে এটা আইসোটোপ হিসাবে দিয়ে দিয়েছে। এখন এটা বের করতে হবে, বুঝতে পারছি? আর ওর প্রোটন সংখ্যা 2, আর ওর আইসোটোপ হচ্ছে যে ভর সংখ্যা হচ্ছে 27, এটা হচ্ছে বের করতে হবে। তো ওইভাবে আর কি দিয়ে দিছে, যখন এটা বের করতে হবে এই আর কি। তো তারপরে সোডিয়াম নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে যখন ম্যাগনেসিয়াম হয় তখন এই কি ধরনের ক্ষয় হয়? দেখো, সোডিয়াম ম্যাগনেসিয়ামে পরিণত হচ্ছে, তার মানে কি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12। তো প্রোটন সংখ্যা এক বেড়ে যাচ্ছে, তাই না? তো প্রোটন সংখ্যা বাড়ে কোন ক্ষেত্রে? যখন বিটা রশ্মি ক্ষয় হয় সেই ক্ষেত্রে। তার মানে এই ক্ষেত্রে বিটা রশ্মি নির্গত হচ্ছে। কি রশ্মি নির্গত হচ্ছে? বিটা রশ্মি। আচ্ছা, 8 নম্বর কি? একটি নিউক্লিয়াসের একটি নিউট্রন গ্রহণ করে, মানে একটা নিউক্লিয়াস একটা নিউট্রন গ্রহণ করতেছে এবং একটি বিটা কণা নিঃসরণ করে
আর দুইটি আলফা কণায় পরিণত হয়। এখন বলতেছে আদি নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত ছিল সেটা বের করো। তো আমরা ধরে নিই যে আমাদের আদি পরমাণুটা হচ্ছে এক্স, এই এক্সটা ভেঙে গিয়ে একটা বিটা কণা তৈরি হচ্ছে এবং দুইটা আলফা কণা তৈরি হচ্ছে। দুইটা আলফা কণা মানে কি? দুইটা আলফা কণা মানে দুইটা হিলিয়াম তৈরি হওয়া, দুইটা হিলিয়াম তৈরি হওয়া। হিলিয়ামের দ্বি ধনাত্মক চার্জ কয়টা তৈরি হওয়া? দুইটা তৈরি হওয়া। তো আমরা একটু লিখে নিই, হিলিয়াম দুইটা তৈরি হচ্ছে। আর একটা কি তৈরি হচ্ছে? একটা বিটা মানে একটা ইলেকট্রন। বিটা মানে কি? একটা বিটা নিঃসরণ হচ্ছে মানে কি? বিটা নিঃসরণ হচ্ছে মানে কিন্তু একটা ইলেকট্রন, ইলেকট্রন তৈরি হচ্ছে। সরি, একটু কলমে ডিস্টার্ব করতেছে, সরি। আচ্ছা, একটা ইলেকট্রন বা একটা বিটা তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে এই যে এক্স, এই এক্স এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত আর পারমাণবিক সংখ্যা কত বের করো। এই পাশে মোট পারমাণবিক সংখ্যা কত? 2 আর 2 4, তাই না? আর এই যে প্রোটন একটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে, ওই বিটা ক্ষয় হচ্ছে। বিটা ক্ষয় হওয়া মানে কি? বিটা ক্ষয় হওয়া মানে যে হচ্ছে একটা প্রোটন সংখ্যা এই পাশে কি গেছে, এই পাশে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেছে। তার মানে এই বা পাশে মোট প্রোটন সংখ্যা যত, ডান পাশে প্রোটন সংখ্যা এক বেশি। কেন? কারণ এইখানে একটা বিটা ক্ষয় হয়েছে। তার মানে এই যে বা পাশে যে আছে এক্স, এই এক্স এর প্রোটন সংখ্যা হবে কত? 3। কেন? কারণ এই পাশে মোট প্রোটন সংখ্যা হচ্ছে 4। তো এই পাশে যত, এই পাশে তার থেকে এক কম হবে। কেন? কারণ এইখানে একটা বিটা ক্ষয় হয়েছে। বিটা ক্ষয় হয়েছে মানেই এই পাশে প্রোটন সংখ্যা এক বেড়ে গেছে। দেখুন প্রোটন সংখ্যা 3 অপশন 2টাতে আছে। এই যে অপশন সি এবং অপশন এ, দুই ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা 3। এখন ভর সংখ্যা কত সেটা বের করি। এই পাশে ভর সংখ্যা কত? 4 আর 4 কত? 4 আর 4 8। এই পাশে ভর সংখ্যা দেওয়া আছে মোট 8। তো যেহেতু বিটা ক্ষয় হয়েছে তার মানে একটা প্রোটন বেড়ে গেছে ডান পাশে, আর প্রোটন বেড়ে যাওয়া মানে কি? ওই ডান পাশে একটা ভরও বেড়ে গেছে। তাহলে তার মানে এই ডান পাশে মোট ভর যত, বাম পাশে তার থেকে ভর এক কি হবে? ভর এক কম হবে। তাহলে ডান পাশে মোট ভর হচ্ছে 8, তা 8, তাহলে একটা ভর কম হবে বাম পাশে, তাহলে বাম পাশের মোট ভর হবে 7। কেন? কারণ একটা বিটা ক্ষয় হওয়া মানে সেখানে একটা প্রোটন বেড়ে গেছে এবং একটা ভর বেড়ে গেছে। তার মানে বা পাশে ভরও এক কম হবে, আবার প্রোটন সংখ্যাও কি হবে? এক কম হবে। তাহলে মানে 7 আর 3 যেটা অপশন আছে সেটা সঠিক। এই যে অপশন সি হচ্ছে সঠিক। বুঝতে পারছি? আচ্ছা, এবারে পরের প্রশ্নে আমরা চলে যাই যে বিটা ক্ষয়ের সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়? বিটা ক্ষয় হলে কোন চার্জহীন কণা নির্গত হয়? একটা কথা মনে রাখো তো, চার্জহীন কণা বিটা ক্ষয় হওয়ার সাথে কোন, এই যে আমি তোমাকে বলছিলাম বিটা ক্ষয় হলে দুই ধরনের ক্ষয় হয়। বিটা ক্ষয় হয় কয় ধরনের? দুই ধরনের। একটাই হচ্ছে অ্যান্টি নিউট্রনও তৈরি করে আর একটা হচ্ছে নিউট্রনও তৈরি করে। আর এই যে একটা যে ইলেকট্রন তৈরি করে, ইলেকট্রন কিন্তু চার্জ আছে, নেগেটিভ চার্জ, আর পজিট্রনেরও কিন্তু চার্জ আছে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। মানে ইলেকট্রনের উপর পজিটিভ থাকলে সেটা পজিট্রন হয়। তার মানে ইলেকট্রন, পজিট্রন আর প্রোটন এইসব না। আর ফোটন তো হচ্ছে তো উৎপন্ন হবেই না বিটা ক্ষয় হওয়ার সময়, তাই না? তাহলে কি উৎপন্ন হবে? নিউট্রনও। এই যে বিটা ক্ষয়ের সাথে কার সম্পর্ক? নিউট্রিনো। আমি কিন্তু বলেছি যে বিটার পজিটিভ ক্ষয় হলে নিউট্রন উৎপন্ন হয় আর নেগেটিভ ক্ষয় হলে অ্যান্টি নিউট্রন তৈরি হয়। এখন বোঝা গেল কেন আমাদের ওই ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা দরকার। হ্যাঁ, তাহলে বিটা ক্ষয়ের সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়? অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো আর ওই যে অ্যান্টি নিউট্রিনো আর নিউট্রিনো এদের কিন্তু চার্জ নাই। তাহলে এই নিউট্রিনো কিন্তু কি হবে? চার্জহীন কণা। বুঝতে পারছি? তাহলে বিটা ক্ষয়ের সাথে এখানে হচ্ছে চার্জহীন কণা হচ্ছে নিউট্রিনো। এবার লাস্ট প্রশ্ন, এটা করলেই শেষ। সেটা বলছে যে এ এর হচ্ছে ভর 222 আর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 86। আর এইখান থেকে উৎপন্ন করতেছে কি? যেটা উৎপন্ন করতেছে তার প্রোটন সংখ্যা 82 আর ভর হচ্ছে 206। এখন 8টা নিউট্রন তৈরি করতেছে এবং 8টা নিউট্রন তৈরি করতেছে, এখন আর একটা আলফা তৈরি করতেছে। এই বিক্রিয়ায় কয়টা বিটা কণা বের হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, বিটা কণা আদৌ বের হবে কিনা সেটা আগে দেখার দরকার। এই পাশে টোটাল ভর কত? 222। আর এই পাশে ভর কত হচ্ছে দেখি, 206 আর 8টা নিউট্রন, তাহলে 8 6 14। এই পাশে মোট ভর হচ্ছে কত? 14, 214। এই পাশে কত? 222। এখন এই পাশের প্রোটন কত? 86। এই পাশের প্রোটন কত? 82। তার মানে 60টা প্রোটন এখানে কম আছে। আবার এখানে বলতেছে আলফা তৈরি হয়। এখন আলফা কয়টা তৈরি হয়? আলফা যদি একটা তৈরি হয় তাহলে এখানে কিন্তু আরো 2টা প্রোটন যোগ হবে। আর আলফা যদি 2টা তৈরি হয় তাহলে 4টা প্রোটন যোগ হবে। আর ভর যোগ হবে কত? 8টা। এই পাশে কিন্তু 8টা নিউট্রন আর 6টা, 206 যোগ করলে কিন্তু 214 হয়।
214 আর 8 কত হয় 222 হয়। তার মানে দুইটা আলফা যদি তৈরি হয় তাহলে আমার প্রোটন সংখ্যাও এই যে 4 যে ঘাটতি আছে সেই 4 পূরণ হয়ে যাচ্ছে, আবার ভর যে 8 ঘাটতি আছে সেই 8ও পূরণ হয়ে যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু কোনো বিটা ক্ষয় হচ্ছে না। কেন? বিটা ক্ষয় হওয়া মানে প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া, কিন্তু আমার এইখানে কি হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু কমিয়ে গেছে, 86 থেকে 82 হয়েছে এবং আলফা উৎপন্ন হয়েছে, তাই না? তার মানে এইখানে আমার কোনো বিটা নির্গত হবে না। তার মানে এইখানে বিটা নির্গমন হয়েছে কয়টা? বিটা নির্গমন হয়েছে 0টা। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে এই তেজস্ক্রিয় ভাঙনের হচ্ছে এবং বিভিন্ন রশির ব্যাপার সেপার ছিল। এইগুলো যদি আমি এই ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে এই তেজস্ক্রিয় ভাঙন নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর তেজস্ক্রিয়তা নিয়ে আমার হচ্ছে যে আরেকটা ভিডিও আছে রেডিও অ্যাক্টিভিটির উপরে, ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে তেজস্ক্রিয়তা নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না, ওই যে অর্ধআয়ু গড় আয়ু ওইসব নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে পরবর্তীতে কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। আর কোন অধ্যায় তোমাদের দুর্বলতা আছে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেই অধ্যায়ের উপরে আলোচনা করব। তো এগুলো যদি প্রস্তুতি হিসেবে রাখো তাহলে ভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেক অনেক এগিয়ে যেতে পারবা ইনশাআল্লাহ।